মদ করলে মদ খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে কি অবস্থা? বেচাকেনা ভালো নাই, বিক্রি হয়েছে না। গরু বেচা কেনা না, কিছু না, সব এসে পয়সা আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো পয়সা আছি করলি। এলোমেলো করে দে মা লুটে পুটে খাই, লা ভাষায় খুব প্রচলিত একটা প্রবাদ বাক্য। বড়ই অভ্যাস হয়ে গিয়েছিল এই বাংলার এক শ্রেণীর মানুষের এই লুটে পুটে খাওয়ার কারিকুরিতে। খুব বেশি দোষ দেওয়াও যায় না তাদের। বাম আমলের 34 বছর, তারপরে তৃণমূলের 15, অর্থাৎ বিগত 50 বছর মানে অর্ধ শতাব্দী ধরে এটাই ছিল বাংলার নিয়ম। অপদার্থ দুটি সরকার, তারা না দিয়েছে উন্নয়ন, না দিয়েছে কর্মসংস্থান, কেবল দিয়েছে লুটেপুটে খাওয়ার ছাড়পত্র। আর নতুন বিজেপি সরকার এসে সেই ছাড়পত্রেই বাধা দিতেই ছটফটিয়ে উঠেছে এক শ্রেণীর সুবিধাভোগী দালাল। এটা বোঝা যাচ্ছে যে এই সব দালাল চক্রের পেছনে রয়েছে অনেক বড় মাথা, যারা চায় না ভারতবর্ষ আইনের শাসন মেনে উন্নতির পথে চলুক। আজ এই নিয়েই আমাদের ভিডিও, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি চন্দ্রিমা, মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই নিত্যদিনের আপডেট পেতে আমাদের মাধ্যম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবারে আসা যাক আসল বিষয়। সংবিধান মেনে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, হাইকোর্টের রায় মেনে 1950 সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে বাস্তবায়িত করেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। এতদিন যেটা বাম সরকার করেনি, তৃণমূল সরকার করেনি, এখন নতুন সরকার এসে সেই সব বন্ধ করে দেওয়ায় কিছু সুবিধাবাদী লোক কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাদের দাবি কি না, বেআইনিভাবে পশু জবাই করতে দিতে হবে। এই দাবিতে আবার মানুষকে রাস্তায় নামিয়ে রাজ্যকে উত্তপ্ত করার চক্রান্ত চলছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মদ করলে মদ খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে বেচাকেনার কি অবস্থা? বেচাকেনা ভালো নাই, বিক্রি হয়েছে না। যে গ্রাহক বা যারা কেনার জন্য আসে তারা আসছেন না। না, তারা আসবে কি, ভয়ে আসছে না, ভয়ে আসছে। এতে কি পুরো রাজ্যবাসীরই অসুবিধার মুখে পড়ছে? হ্যাঁ, অসুবিধা হয়েছে, অসুবিধা বেচাকেনা হয়েছে না, কেউ নিচ্ছে না, না বেচাকেনা নেই, ভয় কিনছে না কেউ। এতে ব্যবসায়িকদের না, শুধু যারা গরু নিয়েছেন তাদেরও সমস্যা হচ্ছে। তাদের সমস্যা, আসতে অসুবিধা, রাস্তাঘাটে অসুবিধা, পুলিশ ধরবে বলে ভয় করছে, কেউ কিনছে না। এবার চাষিরও অসুবিধা হয়েছে, চাষিদেরও সমস্যা, শুধু ব্যবসায়িক সবারই অসুবিধা, সবারই অসুবিধা, সবারই অসুবিধা। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? সকল মানুষের অসুবিধা, সবারই অসুবিধা হয়েছে। উচিত, অবশ্যই উচিত, সবারই সুবিধা দরকার। এই গরু এটা তো গায়ে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, গায়ে। কতদিন যাবত পালন করেছেন না ব্যবসা করছেন? ও কতদিন পুলিশে পয়সা বেচবো, এটা হ্যাঁ, বিক্রি হবে মনে হচ্ছে আজকে? কি হবে বলা যাচ্ছে না, কিন্তু একদম কেনা বেচা নেই, সেটাই না, বলবো। কেনা বেচা নেই, ভয় কেউ কিনছে না, আতঙ্কের মধ্যে আছে। আতঙ্কের মধ্যে আছে প্রত্যেক মানুষ আছে। ব্যবসায়ী সহ চাষি সকলে। হ্যাঁ, সকলে আছে। আপনার নাম? সনাতন দাস। বেচাকেনার কি অবস্থা? খুব খারাপ। এই যে দীর্ঘদিনের এই হাট একদম পরিচিতি হাট এবং এখানে জমজমাট হয়ে ওঠে। এটা লাইসেন্স হাট, লাইসেন্স প্রাপ্ত হাট এবং লাইসেন্স 500 হাট, তাও তো হাট বন্ধ করছে মোদি। কিন্তু যে আগের যে হাট তার পুরোপুরি চিত্র উল্টো। আজকে কোনো গরু নেই। গরু ভয়ে কে লাগবে? ভয় আইন যারা, পুলিশের ভয়ে, পুলিশের ভয়ে কে আসবে? গরু বেচা কেনা না, কিছু না, সব এসে পয়সা আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো পয়সা আছি করলি। তাহলে কে আসবে বলো? জীবনের হচ্ছে সবারই আছে না, কি নাই? মদ করলে মদ খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে গরু, মদ খেয়ে কিনতে হবে। মোদি গরু কিনে, মোদিকে গরু কিনলে গরু চাষিকে টাকা দিতে হবে, চাষিকে টাকা দিতে হবে। কে রে ও? চাষিকে টাকা দিতে হবে। মোদি গরু থামেন না, না, মোদিকে গরু কিনতে হবে। গরু কিনে চাষিকে আমরা এই গরু বেচি খাই। হ্যাঁ, গরু বেচি, চাষ করি গরুর, আমরা গরু বেচি খাই। আজ যে মোদি যে এই ব্যাপারটা করছে, এই ব্যাপারটা ঠিক না। তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। তাহলে আমাদের গরু দরকার না বেচা, গরু মোদিকে দিয়ে দিব, গরু নিলে কা মোদি, ঠিক আছে? দেখলেন তো, ঠিক যেমনটা আমরা নাগরিকত্ব আইনের ক্ষেত্রেও দেখেছি, আবার ওয়াক অফ অশান্তিতেও দেখেছি। দিন কয়েক আগে তিলজলার বেআইনি বাড়ি ভাঙা নিয়েও দেখা গেছে একই চিত্র। আইন ভঙ্গকারীদের নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করা, কাদের মদতে চালানো হচ্ছে এই ফেক ন্যারেটিভ? খুব স্পষ্টভাবে একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে। পরিকল্পিতভাবে এমন করে প্রচার করা হচ্ছে যেন গরু জবাইয়ের ওপর নিয়ন্ত্রণ আরোপ করায় গরিব মানুষের পেটে লাথি মারা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেউ যদি বেআইনি কাজ করে সংসার চালাতে চায়, তাহলে কি সেই কাজকে মান্যতা দিতে হবে?
আসলে পশ্চিমবঙ্গে এই রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছে প্রথমে সিপিএম, তারপর তৃণমূল। অযোগ্য হয়েও এখানে কলেজের প্রফেসর হওয়া, স্কুলের শিক্ষক হওয়া যায়, তাই বেআইনি কাজগুলোকেই স্বাভাবিক বলে ধরা হয়। আর সেই পরিস্থিতির মধ্যেই বিজেপি সরকার ক্ষমতায় এসে আইনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই আবহেই পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950 কঠোরভাবে পালনের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের 2018 সালের 6 সেপ্টেম্বরের রায় এবং সে সংক্রান্ত 2022 সালের 8 জুনের সরকারি নির্দেশিকা অনুসরণ করেই এটি প্রকাশ করা হয়েছে। রাজ্যের আইনি কসাইখানাগুলোকে নির্দেশগুলি কঠোরভাবে পালন করতে হবে বলে জানিয়ে প্রকাশিত 8 দফার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 1. কোনো ব্যক্তি কোনো প্রাণীকে জবাই করতে পারবে না যদি না তিনি সংশ্লিষ্ট প্রাণীটির জবাইয়ের উপযুক্ত বলে একটি শংসাপত্র প্রাপ্ত করেন। 2. কোনো পুরসভার চেয়ারম্যান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে কোনো প্রাণীর জবাই উপযোগিতা সংক্রান্ত শংসাপত্র প্রদান করতে পারবেন যদি তারা লিখিতভাবে মত দেন যে প্রাণীটি শ্রমসাধ্য কাজ করতে অক্ষম বা 14 বছরের অধিক বয়স্ক হবার কারণে প্রজননে অক্ষম, অথবা বয়স, আঘাত, বিকৃতি বা কোনো রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে, তাহলে প্রাণীটি জবাই করার জন্য উপযুক্ত হতে পারে। 3. এই ধরনের শংসাপত্র প্রদানে অস্বীকৃতির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি উক্ত অস্বীকৃতির সংবাদ পাওয়ার 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে পারবেন। 4. যে প্রাণীর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে সেই প্রাণীকে কেবলমাত্র পুরসভার কসাইখানা বা স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত অন্য কোনো কসাইখানায় জবাই করা যেতে পারে। 5. যেসব প্রাণীর জন্য জবাইয়ের শংসাপত্র প্রদান করা হয়েছে সেসব প্রাণীকে কোনো উন্মুক্ত জনসমাগম স্থলে জবাই করা কঠোরভাবে নিষিদ্ধ। 6. এই বিধি কার্যকর করার উদ্দেশ্যে পুরসভার চেয়ারম্যান ও পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা সরকারি পশু চিকিৎসক কর্তৃক অনুমোদিত কোনো ব্যক্তি কসাইখানা পরিদর্শনে গেলে কেউ বাধা দিতে পারবে না। 7. উপরোক্ত আইনগত বিধিগুলির কোনোটি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারবে। 1950 সালের আইনে সকল অপরাধী গুরুতর হিসেবে গণ্য করা হবে। 8. সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত প্রাসঙ্গিক রায়গুলি সরকারের সরকারি ওয়েবসাইটে দেওয়া রয়েছে। পশু জবাই নিয়ে ভারতের সংবিধান কি বলছে জানেন আপনারা? ভারতের সংবিধান রচনার সময় গোহত্যা নিষিদ্ধ করার জন্য তীব্র দাবি উঠেছিল। দীর্ঘ বিতর্কের পর এই বিষয়টিকে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বা ডিপিএসপির অন্তর্ভুক্ত করা হয়। সংবিধানের 48 নম্বর ধারায় স্পষ্ট করে বলা হয়েছে, রাষ্ট্র কৃষি ও পশুপালনকে মডার্ন ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগঠিত করার চেষ্টা করবে এবং বিশেষ করে গাভী, বাছুর ও অন্যান্য দুগ্ধবতী ও মালবাহী গবাদি পশুর বংশরক্ষা এবং উন্নয়ন করার জন্য তাদের জবাই বা হত্যা নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এর উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টও একাধিক ঐতিহাসিক রায় দিয়েছে। 1958 সালের মোহাম্মদ হানিফ কুরেশি বনাম বিহার রাজ্য মামলা এবং 2005 সালের গুজরাট রাজ্য বনাম মির্জাপুর মতি কুরেশি কাসাব জামাত মামলায় দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট করেছে যে বৃদ্ধ বা অনুৎপাদনশীল পশুর গোবর ও মূত্র অর্থনৈতিকভাবে মূল্যবান, তাই এই আইন সম্পূর্ণ যুক্তিযুক্ত ও সাংবিধানিক। সুতরাং যারা আজ গরিব মানুষের পেটে লাথি মারার দোহাই দিয়ে কান্নাকাটি করছে তারা আসলে গরিবের দরদি নয়, তারা আসলে সেই দীর্ঘদিনের লালিত সিন্ডিকেট সংস্কৃতির ফসল, যারা আইন ভাঙাকেই নিজেদের অধিকার বলেই মনে করে বসে আছে। আইন সবার জন্য সমান। গরিব হওয়ার অর্থ এই নয় যে কেউ দেশের সংবিধান বা আদালতের রায়কে বুড়ো আঙুল দেখাবে। কসাইখানা আইনি নিয়মে চলবে, পরিবেশের পরিচ্ছন্নতা বজায় থাকবে এবং পশুপালনের বৈজ্ঞানিক বিকাশ ঘটবে। এটাই তো একটা সুস্থ সমাজের লক্ষণ। আপনি কি মনে করেন এই কড়া নির্দেশিকা বাংলায় দীর্ঘদিনের দুর্নীতির সংস্কৃতির অবসান ঘটাবে? আপনার মূল্যবান মতামত এখনই নিচে কমেন্ট করে জানান। আর এই জরুরি তথ্যটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।